মানুষের ভেতর লুকিয়ে থাকে দুই রকম দিক, একটা আলো আর একটা অন্ধকার। আলোয় আমরা সবাই দেখি সেই হাসি, ভদ্রতা, মানবিক মুখ, কিন্তু অন্ধকারে সেখানে লুকিয়ে থাকে লোভ, প্রতিহিংসা, ভয় আর অপরাধের নেশা। এই দুই দিকের মিলনেই তৈরি হয় মানুষের দ্বৈত সত্তা। বাইরে সে একজন সম্মানিত মানুষ, ডাক্তার, শিক্ষক বা সমাজের নেতা, কিন্তু ভেতরে সেই হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী। আজকের কাহিনী এই দ্বৈত সত্তার একটা হাসপাতালের অচেনা দেওয়ালের ভেতর লুকিয়ে থাকা অন্ধকার রহস্যের গল্প, যেখানে শেষ পর্যন্ত ভদ্রতার মুখোশ খুলে বেরিয়ে আসবে আসল অপরাধীর চেহারা। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে আসলাম একটি সাইকোলজিক্যাল থ্রিলার। অবশ্যই তোমরা পুরো উপন্যাসটি শুনবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দেবে, আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। চলো তাহলে শুরু করা যাক আজকের কাহিনী, দ্বৈত সত্তা। শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছিল। শীতের কুয়াশা রাস্তার গায়ে লেপ্টে আছে, গাছের মাথায় ঠান্ডা শিশিরের গন্ধ। কালো গেটের সামনে গাড়ি থামতেই ডক্টর ঈশান চক্রবর্তী জানালেন তিনি এমন এক জায়গায় প্রবেশ করতে চলেছেন যেখান থেকে বেরোনোর পথ সবসময় পরিষ্কার থাকে না, অথবা বন্ধ। লোহার গেটের ওপারে উঁচু পাঁচিল, পাঁচিলের গায়ে লতাগুল্ম এমনভাবে বেড়ে উঠেছে যেন বহু বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি। উপরে লাগানো কাঁটাতারের ফাঁক দিয়ে দেখা গেল একটি ধূসর ভবন, 3 তলা। জানলাগুলোতে মোটা গ্রিল, কিছু জানালা অন্ধকার, কিছুতে হলুদ আলো জ্বলছে। গেটে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ প্রহরী গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, আপনার নাম? ঈশান শান্ত গলায় বললেন, ডক্টর ঈশান চক্রবর্তী, নতুন কনসালট্যান্ট। প্রহরী রেজিস্টারে কিছু লিখে গেট খুলে দিল। গেটের চি চি শব্দটা যেন কানে বিঁধে গেল। ভেতরে ঢুকতেই ঈশানের মনে হলো যেন সময় থমকে গেছে। পাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দুপাশে ছোট ছোট বাগান, কিন্তু গাছের ডালপালা শুকনো, মাটি ফেটে গেছে। দূরে একটি চৌবাচ্চার পাশে দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে তার দিকে। চেনা নয়, কিন্তু চোখ দুটো অদ্ভুত তীক্ষ্ণ। প্রধান ভবনের ভেতরে ঢুকতেই নাকে লাগলো ওষুধের গন্ধ আর পুরনো কাঠের আসবাবের স্যাঁতস্যাঁতে গন্ধ। রিসেপশনে বসা মধ্যবয়সী মহিলা কাগজপত্র দেখে বললেন, আপনাকে ডিরেক্টরের কাছে যেতে হবে, তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। ডিরেক্টর অজয় সেন, গম্ভীর মুখ, কাঁচের পিছনে সাজানো পুরনো মেডিকেল বই আর রোগীদের ফাইলের স্তূপ। তিনি ধীরে ধীরে বললেন, ডক্টর ঈশান, মনোবৃত্ত সেন্টারে স্বাগতম। এখানে আসা সহজ, কিন্তু এখানে কাজ করা, যাই হোক, অনেক সময় মানুষের মানসিক সীমা ছুঁয়ে ফেলে। ঈশান চুপচাপ মাথা নেড়ে বললেন, আমি প্রস্তুত। অজয় সেন হালকা হাসলেন, আপনার প্রথম রোগীর ফাইল প্রস্তুত, আগামীকাল থেকে শুরু করবেন। তবে মনে রাখবেন, আমাদের এখানে সব রোগী একই রকম নয়, আর সবাই রোগীও নয়। ঈশান কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করিডোরের এক প্রান্ত থেকে ভেসে এলো কর্কশ হাসি, যেন কেউ তাদের কথোপকথন শুনে মজা পাচ্ছে। ঈশান ঘাড় ঘুরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। পরের দিন সকাল, ঠান্ডা কুয়াশায় ঢাকা উঠোনের ওপরে রোদ ঢুকতে চেষ্টা করছে, কিন্তু মনোবৃত্তের জানলাগুলো যেন আলো গিলেই ফেলে। কোনো রকম কোনো আলোই ঢুকতে পারে না। ডক্টর ঈশান হাতে প্রথম রোগীর ফাইল নিয়ে বসেছেন তার চেম্বারে। ঘড়ির কাঁটা 10টায় থামতেই দরজায় নরম টোকার শব্দ। ভেতরে ঢুকলো এক লম্বা পাতলা যুবক, দাড়ি আগাছালো, চুল এলোমেলো, চোখ দুটো যেন কোনো অদৃশ্য ক্যানভাসে আঁকা, রং দেখছে। নাম তার শুভম সেনগুপ্ত, পেশায় চিত্রশিল্পী। ফাইলে লেখা, প্যারানয়েড ভিজুয়াল হ্যালুসিনেশন। ঈশান চুপচাপ তাকে বসতে ইঙ্গিত করলেন, তারপর জিজ্ঞাসা করলেন, শুভম, কেমন আছো আজ?
শুভম ধীরে ধীরে চেয়ারে বসে, দেওয়ালের দিকে তাকিয়ে বলল, ওরা আবার এসেছে। ওরা? শুভম তার ডান হাতের আঙুল দিয়ে দেওয়ালে কিছু আঁকার মতো ভঙ্গি করল। এরা, যারা আমার ছবিতে আসে, আমি কখনো আঁকি না, তবুও তারা উঠে আসে ক্যানভাসে। ঈশান নোট লিখলেন, তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কি এখনো সেই মুখগুলো দেখছো? শুভম চট করে ঈশানের দিকে তাকালো, চোখে ভয় কিন্তু সাথে রাগও আছে। আপনি কি তাদের দেখছেন না? এই মুহূর্তে আপনার পেছনে দাঁড়িয়ে আছে। ঈশান ধীরে ঘাড় ঘুরালেন, দেওয়ালে শুধু সাদা রং, কোনো কিছু নেই। এরা তোমায় কি বলে শুভম? শুভম গলার স্বর নামিয়ে বলল, তারা বলে আমি শুধু তাদের আঁকছি না, আমি তাদের ফিরিয়ে আনছি। ঈশানের মাথায় হালকা শিরশিরানি হলো। আর এই মানুষগুলো কে? এই মানুষগুলো? শুভম হাসল, একটা শুষ্ক অস্বস্তিকর হাসি। তাদের মধ্যে একজন বলে থেমে গেল, তারপর বলল, খুব চেনে আপনাকে। ঈশান থেমে গেলেন। আমাকে? হ্যাঁ, কাল রাতে সে আপনার ঘরের দরজায় দাঁড়িয়েছিল। ঈশানের মনে হলো বুকের ভেতর বরফ জমে গেল। তিনি শুভমের চোখে তাকিয়ে রইলেন, কিন্তু শুভম যেন আর এখানে নেই। তার দৃষ্টি চলে গেছে দেওয়ালের ওপারে, এমন কিছুর দিকে যা ঈশান দেখতে পাচ্ছেন না। সকালের থেরাপি সেশন শেষ হয়েছে মাত্র। শুভমের কথা এখনও ঈশানের মাথায় ঘুরছে। সে আপনার ঘরের দরজায় দাঁড়িয়েছিল, এই বাক্যটা যেন কানে কানে আটকে গেছে। তবুও কাজ থামানো যাবে না। ফাইলে লেখা দ্বিতীয় রোগীর নাম কণিকা ঘোষ, বয়স 29, পেশায় ক্লাসিক্যাল গায়িকা। ডায়াগনোসিস সার্ভেরার অডিটরি হ্যালুসিনেশন উইথ প্যারানয়েড ডিলিউশন। দরজা খুলে কণিকা ঢুকল। মাঝারি গরম, কিন্তু চোখ দুটো লালচে, যেন অনেকদিন ঘুম হয়নি। গলায় পাতলা উলের স্কার্ফ, কিন্তু ঈশান লক্ষ্য করলেন স্কার্ফের নিচে গলার ত্বকে কিছু দাগ আছে, যেন নখ দিয়ে চেঁচে ফেলা হয়েছে। ঈশান জিজ্ঞাসা করলেন, কণিকা, আজ কেমন লাগছে? সে ধীরে বসে বলল, ভালো নেই। তারা আজও চেষ্টা করছে আমার গলা নষ্ট করতে। ঈশান কপালে ভাঁজ ফেললেন। তারা মানে? কণিকা তৎক্ষণাৎ গলার কাছে হাত রাখল। আমি গাইতে শুরু করলেই একটা অদৃশ্য হাত গলা চেপে ধরে, আর আমি যখন শ্বাস নিতে পারি না, আমি তাদের হাসি শুনতে পাই। ঈশান শান্ত গলায় বললেন, তুমি কি দেখতে পাও তাদের? না, কিন্তু মাঝে সাঝে তাদের ছায়া পড়ে দেওয়ালে। কাল রাতে আমার জানলায় দাঁড়িয়েছিল একজন, কালো কোট আর মাথায় টুপি। ঈশানের শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। শুভমও গতকাল বলেছিল তার ঘরের দরজায় কেউ দাঁড়িয়েছিল। তিনি নরম গলায় বললেন, তুমি কি তাকে চিনতে পেরেছ? কণিকা হঠাৎ সোজা হয়ে বসল। তার মুখ আমি দেখতে পাইনি, কিন্তু তার চোখ ছিল একেবারে শুভমের ছবির মতো। ঈশান থমকে গেলেন। শুভমকে তুমি চেনো? না, চিনি না। এই উত্তরটি এত দ্রুত এলো যে ঈশান বুঝতে পারলেন সে কিছু লুকোচ্ছে। রেকর্ডারের বোতাম বন্ধ করার আগেই কণিকা নিচু গলায় প্রায় ফিসফিস করে বলল, ডাক্তারবাবু, আপনি যত তাড়াতাড়ি পারবেন এখান থেকে চলে যান। ওরা কাউকে বাঁচতে দেবে না। দুপুরের সেশন সবসময় ঈশানের জন্য একটু কঠিন হয়। শীতের হালকা রোদ, ভারী নীরবতা, আর করিডোরের দূর থেকে শোনা অদ্ভুত শব্দ। আজকের রোগী অরুণাভ মুখার্জি, 35 বছরের পিয়ানোবাদক। ফাইলে লেখা সেলফ মাল্টিরিয়েশন টেন্ডেন্সি উইথ ডিসোয়াটিভ এপিসোডস। রোগী আসতেই ঈশান প্রথমেই লক্ষ্য করলেন তার ডান হাতের অনামিকা নেই। আঙুলের জায়গাটা ব্যান্ডেজে মোড়া, কিন্তু পুরনো ক্ষতের দাগও চোখে পড়ছে। ঈশান নরম গলায় বললেন, অরুণাভ, তুমি কেমন আছো আজ?
সে ধীরে চেয়ার টেনে বসলো, মাথা নিচু। ভালো না, আজ সকালে আবার শুনেছি। কি শুনেছ? অরুণাভ কপাল চেপে ধরল। ওই সুরটা বারবার বাজছে আমার মাথায়। আমি বাজাচ্ছি না, তবুও বাজছে। কেমন সুর? 3টে নোট, বারবার, যেন কাউকে ডাকার জন্য। ঈশান নোট লিখতে লিখতে বললেন, তুমি আঙুল কেটে ফেললে কেন? অরুণাভ ধীরে ধীরে তাকালো, চোখে ভয়ের সাথে অদ্ভুত এক প্রশান্তি। আমি ভেবেছিলাম আঙুল না থাকলে ওই সুর বাজাতে পারবো না। কিন্তু সে সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, কাল রাতে কেউ আমার কানে ওই সুরটা বাজিয়ে দিল, খুব কাছে এসে। ঈশানের বুক ধক করে উঠল। তুমি কি দেখতে পেয়েছিলে তাকে? অরুণাভ মাথা নেড়ে বলল, না, কিন্তু দরজার ফাঁক দিয়ে আমি দেখেছি। কালো কোট, টুপি, আর আর তার হাতে রং মাখানো ছিল। ঈশান থেমে গেলেন। রং মাখা হাত? এটা তো শুভমের সঙ্গে মিলে যায়। আর কালো কোট, টুপি, এটা তো কণিকার বর্ণনার মতো। সেশন শেষ হওয়ার সময় অরুণাভ হঠাৎ বলল, ডাক্তারবাবু, আজ রাত 12টায় যদি ওই সুরটা শুনতে পান তাহলে দৌড়াবেন না, শুধু দরজা খুলে দেবেন। ঈশানের মেরুদণ্ডে ঠান্ডার স্রোত নেমে গেল। শীতের বিকেল নামছে। করিডোরের জানালা দিয়ে হলুদ আলো ঢুকে রোগীদের ঘরের মেঝেতে লম্বা ছায়া ফেলে রেখেছে। ঈশান ফাইল হাতে এগোলেন। আজকের রোগী দীপ্তি মজুমদার, বয়স 32, প্রাক্তন স্কুল শিক্ষিকা। ডায়াগনোস করে তিনি জানতে পারলেন তার রয়েছে রিলেশনাল প্রেসক্রিপশন উইথ ভিজুয়াল ইন্টারাকশন সিনড্রোম। দরজা খুলতে ঈশান চোখে পড়ল। দীপ্তি একদম কোণে দাঁড়িয়ে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। তার হাত ধীরে ধীরে দেওয়ালের পলেস্তরে ছুঁয়ে যাচ্ছে, যেন সে কিছু অনুভব করছে। ঈশান চুপচাপ বললেন, দীপ্তি, তুমি কি আমার সাথে বসবে? সে মাথা না ঘুরিয়েই বলল, এখানে ও আছে। কে? যে মারা গেছে। ঈশান কপাল কুঁচকালেন। তুমি কি মৃতদেহের কথা বলছো? দীপ্তি এবার ধীরেই ঘুরে দাঁড়ালো। তার চোখ ভিজে, কিন্তু সেখানে এক অদ্ভুত দৃঢ়তা আছে। কালো কোট, টুপি, দাঁড়িয়েছিল এখানে, তারপর দেওয়ালের ভেতরে ঢুকে গেল। ঈশানের বুকের ভেতর কেমন যেন চাপা ভয় জমে উঠল। তুমি কি নিশ্চিত তুমি এটা স্বপ্নে দেখোনি? স্বপ্ন হলে আমি তার ঘড়ির শব্দ শুনতে পেতাম না, টিক টিক টিক, যতক্ষণ না দেওয়াল ওকে গিলে নিল। ঈশান থেমে গেলেন। তারপর দীপ্তি দেওয়ালে আঙুল বুলিয়ে বলল, তার গা থেকে তাজা রক্তের গন্ধ আসছিল, আর পচা মাংসের গন্ধ। এই কথা শুনে ঈশান অনিচ্ছা সত্ত্বেও দেওয়ালের কাছে গেলেন। তিনি ভাবছিলেন এটা হয়তো শুধুই রোগীর বিভ্রম, কিন্তু কাছে যেতেই একটা অদ্ভুত গন্ধ তার নাকে লাগলো। পুরনো রং আর কিছু মিশ্রিত ভ্যাপসা কটু গন্ধ। দীপ্তি ফিসফিস করে বলল, আপনি যদি দেয়ালটা ভাঙেন, ভেতরে আপনি ওকে পাবেন। কিন্তু ডাক্তারবাবু। কিন্তু কি? ও এখনো মরেনি। রাত নামার আগে শেষ সেশন। ফাইল হাতে নিয়ে ঈশান বসে আছেন থেরাপি রুমে। রোগীর নাম সায়ন ধর, বয়স 26, পেশা অ্যাকাউন্ট্যান্ট। ফাইলে লেখা আছে ওবেসিভ নিউরোকেমিক্যাল হ্যালুসিনেশন। দরজা খুলে ঢুকলো সায়ন। চশমা ভাঙা, চুল এলোমেলো, ঠোঁট শুকনো। সে বসামাত্র টেবিলের ওপরে আঙুল ঠুকতে শুরু করলো। টিক টিক টিক। কিছুক্ষণের মধ্যে ঈশান খেয়াল করলেন এটা এলোমেলো নয়, এক ধরনের ছন্দ চলছে। ঈশান বললেন, সায়ন, তুমি কি সংখ্যা ভাবছ? সায়ন চোখ নামালো না, শুধু বলল, 12 4 7, 12 4 7। ঈশান কাগজে লিখতে লাগলেন, এই সংখ্যাগুলোর মানে কি? সায়ন হঠাৎ চমকে উঠল, যেন কারো কথা শুনেছে। বলল, ওরা বলে
এটাই সময়, 12টা, 4টা, 7টা। প্রতিদিন এই সময়গুলোতে একটা ঘটনা ঘটে। ঈশান ধীরে জিজ্ঞাসা করলেন, কী ঘটনা? সায়ন হঠাৎ ফিসফিস করে বলে উঠল, কারো চিৎকার, কারোর শ্বাসরোধ, কারোর হাত কেটে ফেলা। ঈশানের বুকের ভেতর কেঁপে উঠল। এ যেন কণিকার গলা চেপে ধরা, অরুণাবের আঙুল কেটে ফেলা আর দীপ্তির দেওয়ালের মৃতদেহের প্রতিধ্বনি। তিনি গম্ভীর স্বরে বললেন, এই সময়গুলোতে তুমি কি করো? সায়ন ধীরে ঈশানের দিকে তাকালো। তার চোখের দৃষ্টি কেমন যেন ফাঁকা, অথচ ভিতরে কিছু লুকানো। আমি শুধু গণনা করি। ওরা বলে আমি যদি গণনা থামাই তবে আপনি মারা যাবেন। ঈশান চমকে গেলেন। আমি? সায়ন মাথা নেড়ে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, কাল রাত 12টায় আপনার দরজার বাইরে দাঁড়িয়েছিল যে, তার নাম আমি জানি। ঈশানের কণ্ঠ শুকিয়ে গেল। তুমি? কে তাকে? চেনো তাকে? সায়ন ঠোঁটে হালকা হাসি এনে কাগজে লিখে দিল 3টি সংখ্যা। তারপর শান্ত স্বরে বলল, এই রুমটাই তার। ঈশানের হাত ঠান্ডা হয়ে গেল। রুম 201, এটাই তো তার নিজের কক্ষ। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। করিডোরের হলুদ আলো কেমন যেন কাঁপছে, বাতাসে ভ্যাপসা গন্ধ। আজকের রোগী রোহিণী দত্ত, বয়স 30। ফাইলে লেখা, আনএক্সপ্লেইনড হেমাটোফোবিয়া উইথ ফিজিওসোম্যাটিক সিমটমস। রুমে ঢুকতেই ঈশান অবাক হয়ে গেলেন। রোহিণীর সাদা পোশাকের টাটকা রক্তের দাগ ছোপ ছোপ হয়ে লেগে আছে, কিন্তু তার হাতে বা শরীরে কোনো ক্ষত নেই। ঈশান গম্ভীর গলায় বললেন, রোহিণী, তোমার গায়ে রক্ত কেন? রোহিণী চেয়ারে বসে নিস্তব্ধে হাসল। এটা আমার নয়। তাহলে কার? সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, যে আমার ভিতরে আটকে আছে তার। ঈশান আটকে উঠলেন। তুমি কি বলতে চাইছো? তোমার শরীরের ভিতরে কারোর রক্ত রয়েছে? রোহিণী কণ্ঠ নামিয়ে ফিসফিস করল, বলল, গত রাতে দেওয়ালের ভেতরে থেকে সে বেরোতে চাইছিল, আমি বাধা দিয়েছিলাম। তখন সে বুকের ওপর হাত রাখলো। ওর রক্ত আমার গায়ে লেগে গেছে। ঈশানের মনে দীপ্তির কথাটা ভেসে উঠল। দেওয়ালের ভিতরে সে আছে। এবার মিল পেলেন। তিনি শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, রোহিণী, তুমি কি কাউকে দেখেছ? সে সোজা হয়ে ঈশানের চোখে তাকাল। দৃষ্টিটা ভয়ার্থ কিন্তু স্পষ্ট। কালো কোট, মাথায় টুপি, আর 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 কি? রোহিণী কাঁপতে কাঁপতে বলল, তার হাতে একটা পিয়ানোর চাবি ছিল। ঈশানের শরীর জমে গেল। অরুণাবের সুর, শুভমের রং, কণিকার গলা, দীপ্তির দেওয়াল, সব যেন এখানে এসে মিশে যাচ্ছে। সেশন শেষ করার আগে হঠাৎ রোহিণী তার হাত ধরে ফেলল। তার আঙুল ঠান্ডা, কাঁপছে। ডাক্তারবাবু, আজ রাতে 12টার আগেই আপনি আপনার রুমের আয়নাটা ঢেকে রাখবেন। ঈশান বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? রোহিণী ফিসফিস করে বলল, কারণ ও সবার আগে আয়নাতেই ভেসে ওঠে। নিলয় চৌধুরী, বয়স 27। ফাইলের ওপরে বড় অক্ষরে লেখা, সিলেক্টিভ মিউটিজম। প্রায় 3 বছর ধরে সে কাউকে কোনো শব্দ বলেনি। পরিবার ভেবেছে মানসিক আঘাত, তাই তাকে আনা হয়েছে এই মানসিক প্রতিষ্ঠানে। আজকের সেশনে ঈশান নিলয়ের সামনে বসলেন। রোগী চুপচাপ, তার চোখ দুটো কেবল তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান শান্তভাবে বললেন, নিলয়, তুমি কথা বলতে চাইছো না, আমি জানি, কিন্তু তোমার চোখ অনেক কিছু বলছে। হঠাৎ নিলয় টেবিলের ওপর রাখা পেন্সিলটা তুলে নিল। তারপর ফাইলের সাদা পৃষ্ঠায় আঁকতে শুরু করলো। সে এক টান টান রেখা আঁকলো, যেন একটা দরজা। দরজার ওপরে কালো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, মূর্তির হাতে লম্বা চাবি। ঈশান আঁকাটা দেখে রক্তহীন হয়ে গেল। এই মানুষটা কে নিলয়? নিলয় ধীরে ধীরে চোখ তুলল, ঠোঁট নড়ল না, কিন্তু তার আঙুল দিয়ে সে নিজের গলায় চাপ দিল।
যেন ইশারায় বলছে, সে আমাকে শ্বাস নিতে দেয় না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ঈশান আবার চেষ্টা করলেন, এই ছায়া কি তোমার ঘরে আসে? নিলয় হঠাৎ হাত দিয়ে জানলার দিকে ইশারা করল। বাইরের অন্ধকারে আলো নেই, শুধু অস্বাভাবিক নীরবতা। তারপর কাগজে লিখল, সে প্রথমে গান দিয়ে ডাকে, তারপর রক্ত দিয়ে দরজা ভিজিয়ে দেয়। ঈশানের মাথায় ঘুরপাক খেতে লাগলো আগের সব রোগের উপসর্গ। অরুণাবর সুর, সুহমের রং, কণিকার কণ্ঠস্বর, দীপ্তির দেওয়াল, রোহিণীর রক্ত, আর এবার নিলয়ের নীরবতা। সবাই এক অজানা ছায়া ইশারায় কথা বলছে। সেশন শেষ হওয়ার আগে নিলয় হঠাৎ ঈশানের দিকে তাকিয়ে ঠোঁট সামান্য নাড়ালো। প্রথম 3 শব্দ 3 বছরে। শব্দটা শীতল, পিয়ানো। রোগীর নাম প্রহেলিকা দত্ত, বয়স 30-এর কাছাকাছি। চোখে অদ্ভুত কৌতূহল আর ঠোঁটে আধা পাগলামির হাসি। ফাইল দেখে ঈশান জানালেন, তার রোগীর নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, অর্থাৎ এক শরীরে একাধিক চরিত্রের অস্তিত্ব। ঈশান সামনে বসতেই প্রহেলিকার টেবিলে রাখা কাগজে আঙুল টিপে বলল, আপনি জানেন, সত্যি কথাগুলো কখনোই সরাসরি বলা যায় না, তাই আমি কেবল খেলি। ঈশান শান্ত কণ্ঠে বললেন, তুমি কি খেলো? সে চুল ছাড়তে ছাড়তে উত্তর দিল, একটা খেলা আছে, ছায়ার সাথে লুকোচুরি। সে এলে আমি অন্য আমি হয়ে যাই, তখন আমি আর আমিতে থাকি না। ঈশান আজ করতে পারছিলেন। প্রহেলিকার ভেতর থাকা অন্য চরিত্র এখন বেরোতে চাইছে। তিনি বললেন, তুমি কি আমাকে বলতে পারো সে ছায়াকে? হঠাৎ প্রহেলিকার কণ্ঠ বদলে গেল, ভারী, অচেনা স্বর। সে এসেছে আগেই, পিয়ানোর সুরে, সবাই শুনেছে, আর দরজা খুলেছে রক্ত ভিজে। ঈশানের বুকের ভেতর কাঁপুনি ধরল। আবার পিয়ানো। নিলয়ও তো ভয় বলেছিল একই কথা। প্রহেলিকা মাথা ঠুকতে ঠুকতে বলল, আমি কিন্তু আসল খুনিকে তুমি এখনো চিনতে পারোনি। সে খুব কাছেই আছে, এই ঘরের ভেতরেই। ঈশান থমকে গেলেন। মানে কি? প্রহেলিকা হঠাৎ থেমে হাসল। এবার আবার তার কণ্ঠ আগের মতো মিষ্টি হয়ে গেছে। ডাক্তারবাবু, খেলা থামিয়ে দিলাম, এবার আপনার পালা। সে টেবিলের ওপর কাগজে একটা শব্দ লিখে সামনে ঠেলল। কাগজে লেখা, আদিত্য। ঈশান স্তব্ধ হয়ে বসে রইলেন। আদিত্য মানে তার সহকারী, কিন্তু সে কেন এই নাম লিখল? এটা কি কেবল প্রহেলিকার অন্য সত্তার মিথ্যা উক্তি, নাকি সত্যি পর্দার আড়ালে ভীষণ কিছু লুকিয়ে আছে? ঘরটা যেন মুহূর্তে হিম হয়ে গেল। ঈশান সারা রাত ঘুমোতে পারলেন না। প্রহেলিকার লেখা সেই একটিমাত্র নাম, আদিত্য, মস্তিষ্কে বারবার ঘুরছিল। আদিত্য তার সবচেয়ে বিশ্বস্ত সহকারী, 5 বছর ধরে একসাথে কাজ করছে। ঈশান জানেন সে পরিশ্রমী, বিশ্বস্ত এবং শান্ত স্বভাবের মানুষ, কিন্তু যদি সবটাই মুখোশ হয়? পরদিন সকালে হাসপাতালের আঙিনায় দাঁড়িয়ে ঈশান দেখলেন আদিত্যকে, হাতে রোগীর কেস ফাইল, চোখে ক্লান্তির ছাপ। ঈশান এগিয়ে গিয়ে হালকা গলায় বললেন, আদিত্য, প্রহেলিকা সম্পর্কে কি মনে হয় তোমার? আদিত্য বিস্মিত দৃষ্টিতে তাকালো। ডিসোসিয়েটিভ কেস তো ডাক্তারবাবু, অনেক ভ্রম তৈরি হয়, কখনো সত্যি কখনো মিথ্যে। কেন জিজ্ঞাসা করছেন? ঈশান চুপ করে গেলেন। কাগজে লেখা নামটা সরাসরি দেখাতে পারলেন না। সেদিন রাতে আবার এক অদ্ভুত ঘটনা ঘটল। হাসপাতালের ল্যাবের একপাশে পিয়ানোর মতো শব্দ ভেসে এলো, কিন্তু সেখানে কোনো বাদ্যযন্ত্র নেই। কয়েকজন নার্স আতঙ্ক ছুটে আসলো। ঈশানও শুনলেন টান টান অদ্ভুত সুর, যেন কারোর আঙুল অদৃশ্য তারে বাজাচ্ছে। আতঙ্কিত এক নার্স বলল, সাবেক ওয়ার্ডে অনেক রোগী বলছে রাত হলে কেউ নাকি ঘরে ঢুকে দাঁড়ায়, কিন্তু দেখা যায় না। ঈশান গিয়ে দরজা পরীক্ষা করলেন, সব লক করা, জানালা আটকে, অথচ ভেতরে আলমারির ওপর রাখা ফাইল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন অদৃশ্য কেউ ফেলে দিয়েছে। আদিত্য ঠিক তখনই এসে উপস্থিত। সে হাত গুটিয়ে দাঁড়িয়ে বলল, ডাক্তারবাবু, এসব মানসিক প্রক্ষেপ, ভয় থেকে সৃষ্টি। আপনি বিশ্বাস করছেন? ঈশান তার চোখের দিকে তাকালেন। কোনো ভীতি নেই, কোনো কৌতূহল নেই, বরং এক অদ্ভুত নিশ্চুপতা।
প্রথমবার ঈশানের মনে হলো আদিত্য হয়তো সত্যি কিছু জানে, যা সে প্রকাশ করছে না। ঠিক তখনই বাতি টিম করে নিভে গেল। ঘর অন্ধকার। অন্ধকারের ভেতর স্পষ্টভাবে অনুভব হলো কেউ আঙুল রেখে গেল ঈশানের কাঁধে। কিন্তু আলো ফেরার মুহূর্তে সেখানে কেউ নেই, শুধু আদিত্য দাঁড়িয়ে ফ্যাকাশে মুখে বলল, ডাক্তারবাবু, আপনাকে কেউ খেলায় টানছে। ঈশানের মনে একটাই প্রশ্ন দানা বাঁধল, এই অদৃশ্য হাত আসলে কে? পরদিন ভোরে হাসপাতালে ওয়ার্ড বয় চিৎকার করে সবাইকে ডেকে তুলল, ডাক্তারবাবু এখানে আসুন, দেওয়ালে দেওয়ালে রক্ত। ঈশান ছুটে গিয়ে দেখলেন পুরনো ওয়ার্ডের সাদা দেওয়ালে বড় বড় করে কেউ লিখে দিয়েছে, সত্যি চাপা দিলে রক্ত কথা বলে। অক্ষরগুলো গাঢ় লাল, টাটকা রক্তের মতো গন্ধ বেরোচ্ছে। নার্সরা আতঙ্কে কাঁপছে। কেউ বলল, এটা কি রোগীরা করেছে? কেউ বলল ভূতে। ঈশান ঠান্ডা মাথায় দেওয়ালে রক্তলিপি পরীক্ষা করলেন। আঙুলে ছুঁয়ে দেখলেন এটা সত্যি রক্ত। কিন্তু আশ্চর্য, রক্তটা কারোর শরীর থেকে আসেনি। হাসপাতালে সেই রাতে কোনো রোগীর রক্তক্ষরণ হয়নি। তিনি পুলিশ ডাকতে চাইলেন, কিন্তু পুলিশ আসলে প্রহেলিকার কথা ফাঁস হয়ে যাবে, এই কেসটা তার হাত থেকে বেরিয়ে যাবে। তাই চুপ করে গেলেন। ঈশান খেয়াল করলেন দেওয়ালের ঠিক নিচে একটা কাগজ রাখা, তাতে লেখা, আদিত্য জানে কিন্তু মুখ খুলবে না। ঈশানের বুক কেঁপে উঠল। কে লিখলো এটা? প্রহেলিকা নাকি হাসপাতালের ভেতরে অন্য কেউ? আদিত্য তখনই এসে হাজির। দেওয়াল থেকে সে নির্বিকার, শুধু বলল, ডাক্তারবাবু, কারোর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেলে এ ধরনের সিম্বল তৈরি করে, এগুলোকে রক্তলিপি বলা হয়। কিন্তু আপনি ভয়ের কিছু কি দেখেছেন? ঈশান তার দিকে তাকিয়ে বললেন, তাহলে এই রক্ত কোথা থেকে এলো আদিত্য? আদিত্য একটু থেমে গলা নামিয়ে বলল, সব প্রশ্নের উত্তর রক্তে লেখা থাকে না। তারপর সরে গেল। ঈশান লক্ষ্য করলেন আদিত্যর আঙুলের ডগায় হালকা লালচে দাগ, যেন কোথাও কেটে গেছে। মুহূর্তেই মনে হলো, তাহলে কি দেওয়ালের রক্ত ওরই? রাত তখন প্রায় 2টো। হাসপাতালের ভেতরের নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু দূরে ইমার্জেন্সি ওয়ার্ডে অক্সিজেন মেশিনের বিপ বিপ শব্দ ভেসে আসছে। ঈশান হাঁটছিলেন করিডোরের ভেতর দিয়ে। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে ঘুরে তাকালেন, কিন্তু ফাঁকা, কেউ নেই। হঠাৎ বাতিগুলো একে একে নিভে যেতে শুরু করলো। দীর্ঘ করিডোরের মাঝখানে একমাত্র আলো জ্বলছে, আর সেই আলোয় তিনি দেখলেন একটি লম্বা ছায়া। ছায়াটা থেমে নেই, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ঈশানের শরীরে কাঁটা দিল। তিনি চিৎকার করে উঠলেন, কে ওখানে? কোনো উত্তর এলো না। ছায়াটা এক মুহূর্ত থেমে গেল, তারপর হঠাৎই অদৃশ্য হয়ে গেল অন্ধকারের ভেতরে। ঈশান এগিয়ে গিয়ে দেওয়ালে টর্চ ফেললেন। সেখানে দেখা গেল দেওয়ালে আঁকা এক মুখোশের ছবি। মুখোশটার চোখ ফাঁপা, যেন শূন্য তাকিয়ে আছে, আর নিচে লেখা, ছায়া আমাদের রক্ষা করে। তার বুক ধকধক করতে লাগলো। মনে হলো তিনি একা নন। কিন্তু প্রশ্ন, এই লেখা কে লিখেছে? প্রহেলিকা তো আটকে আছে লক রুমে, তাহলে কে? সেই সময় পেছন থেকে হঠাৎ একটা ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো, আপনিও কি তাকে দেখেছেন ডাক্তার? ঈশান ঘুরে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে অর্ণব, ওই পুরনো রোগী যে নাকি সবসময় বলতো করিডোরে ছায়ার রাজা ঘরে। ঈশান কড়া গলায় বললেন, অর্ণব, এই ছবি তুমি এঁকেছ? অর্ণব হেসে উঠল, না ডাক্তারবাবু, আমি না, এই হাসপাতালের ছায়ারই এসব লেখে। হাসির সঙ্গে সঙ্গে অর্ণবের গলা যেন বদলে গেল, কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল। তারপর সে ফিসফিসিয়ে করে বলল, সত্যি লুকিয়ে রাখা যায় না, শীঘ্রই রক্ত সব বলে দেবে। এই কথা বলে সে হঠাৎ করিডোরের শেষ প্রান্তের অন্ধকারে মিলিয়ে গেল। ঈশান দৌড়ে গেলেন, কিন্তু অর্ণব কোথাও নেই। শুধু করিডোরে ঠান্ডা হাওয়ায় ভেসে এলো একটি চাপা হাসি। ঈশান পুরো রাত চোখে ঘুম আনতে পারলেন না। অর্ণবের অদৃশ্য হয়ে যাওয়া, দেওয়ালে আঁকা মুখোশ, আর সেই অদ্ভুত লেখা, সব কিছু মিলে যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল। সকালে তিনি প্রহেলিকার রুমে ঢুকলেন। প্রহেলিকা চুপচাপ বসেছিল। হঠাৎ ঈশান বললেন, প্রহেলিকা, তুমি বলেছিলে অর্ণব ছায়াদের সঙ্গে কথা বলে, তাই না? প্রহেলিকা মাথা নাড়ল ধীরে। হ্যাঁ, ওর দুটো মুখ আছে ডাক্তারবাবু। এক মুখে সে আমাদের মতন কথা বলে, আরেক মুখে কি? ঈশান প্রশ্ন করলেন। প্রহেলিকা মৃদুস্বরে বলল,
ওই মুখটা ছায়াদের জন্য, যেখানে সে শোনে আর বলে যা আমরা কেউ বুঝি না। ঈশানের বুক ধক করে উঠল। তিনি সোজা গেলেন অর্ণবকে খুঁজতে। দেখা গেল অর্ণব চুপচাপ বসে আছে জানলার ধারে, বাইরে তাকে গুনগুন করছে। ঈশান এগিয়ে গেলেন। অর্ণব, তুমি কি রাতে করিডোরে ছিলে? অর্ণব হেসে তাকালো। আমি? না ডাক্তারবাবু, আমি তো ঘর থেকে বের হইনি, কিন্তু আমি তোমাকে নিজের চোখে দেখেছি। অর্ণবের মুখভঙ্গি বদলে গেল, চোখ হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, দেখেছেন, কিন্তু নিশ্চিত তো নন, তাই না? কখনো কখনো আমি আপনাকে দেখতে পাই না। ঈশান চুপ হয়ে গেলেন। মনে হচ্ছিল অর্ণবের ভেতর যেন আরেকটা সত্তা বাস করে। তখনই হঠাৎ করিডর থেকে চিৎকার ভেসে এলো। দুজনে ছুটে গেলেন। দেখলেন নার্স শর্মিষ্ঠার হাত কেটে রক্ত ঝরছে, আর দেওয়ালে আবার লেখা উঠেছে, দ্বিমুখী সত্যের জাল থেকে মুক্তি নেই। শর্মিষ্ঠা কাঁদতে কাঁদতে বলল, আমি তো কিছুই বলিনি ডাক্তারবাবু। হঠাৎ করে মনে হলো যেন আমার হাত ধরে কেউ কাটলো, অথচ চারপাশে কেউ নেই। ঈশানের মস্তিষ্ক ঝাঁকুনি খেল। কারোর না কারোর অদৃশ্য উপস্থিতি আছে, কিন্তু কে? তিনি পিছনে তাকালেন। অর্ণব তখনও দাঁড়িয়ে আছে, ঠোঁটে অদ্ভুত এক হাসি। ঈশান নার্স শর্মিষ্ঠাকে সেলাই করালেন, কিন্তু মনে অস্বস্তি বেড়ে চলছিল। প্রতিটা ঘটনা যেন এক অদৃশ্য শক্তির দিকে ইঙ্গিত করছে, আর সেই শক্তি হয়তো বন্দীদের কারোর মধ্যে লুকিয়ে আছে। রাত নামতেই আশ্রম আরও নিস্তব্ধ হয়ে গেল। বাইরে হাওয়া বইছে, জানলার কাঁচ কাঁপছে। ঈশান একাই বসে নোট নিচ্ছিলেন। হঠাৎ করে তার কানে এলো একটা ফিসফিস শব্দ, তুমি বাঁচাতে পারবে না, তুমি বাঁচাতে পারবে না। তিনি চমকে উঠলেন। চারপাশ ফাঁকা, শুধু করিডোরে অন্ধকার। ঈশান ধীরে ধীরে উঠলেন। করিডোরের দিকে এগোতে শব্দটা যেন বেড়ে গেল। সবাই এক, সব মুখ এক, তোমারও মুখ একদিন হবে। ঈশানের হাত পা ঠান্ডা হয়ে এলো, কিন্তু তিনি ভয় চেপে করিডোরের শেষ প্রান্তে পৌঁছলেন। ওখানেই আবার দেখা গেল সেই মুখোশ আঁকা দেওয়াল, কিন্তু এবার মুখোশটার চোখ ফাঁকা, একেবারে শূন্য। হঠাৎ করেই পেছন থেকে অর্ণবের কণ্ঠস্বর ভেসে এলো, ডাক্তারবাবু, শূন্যতা কথা বলে, আপনি কি শুনতে পাচ্ছেন? ঈশান ঘুরে তাকালেন। অর্ণব দাঁড়িয়ে আছে, চোখ দুটি যেন কুয়াশায় ঢাকা। ঈশান জিজ্ঞাসা করলেন, এই লেখা কে দেয় অর্ণব, তুমি জানো? অর্ণব মৃদু হাসল, আমি লিখিনি, কিন্তু আমার ভেতরে কেউ হয়তো লিখেছে। আমি যখন ঘুমোই তখন কেউ আমার হাত চালায়। ঈশান অনুভব করলেন ঘাম ঝরছে। তিনি বুঝতে পারলেন এই আশ্রমে কেউ একজন দ্বৈত সত্তার মধ্যে দিয়ে কাজ করছে, কিন্তু কে? অর্ণব, প্রহেলিকা, নাকি অন্য কেউ? ঠিক তখনই হঠাৎ করে আলো নিভে গেল। আশ্রম ডুবে গেল অন্ধকারে। অন্ধকারের ভেতর আবার সেই ফিসফিসানি, সত্যি কাছে, কিন্তু ছোঁয়া যাবে না। ঈশান দাঁড়িয়ে রইলেন। বুকের মধ্যে ধুকপুকানি বাড়তে লাগলো। তিনি জানালেন, শূন্যতার ফিসফিসানি এখন তার ভেতরেও ঢুকে পড়েছে। অন্ধকার কেটে গেলে আবার আলো জ্বলে উঠল, কিন্তু আশ্রম যেন আগের মতো রইল না। সব কিছু অচেনা, হাড় কাঁপানো। ঈশান লক্ষ্য করলেন করিডোরের এক প্রান্তে একটা পুরনো আয়না রাখা। সেটা আগের দিন দেখেননি। আয়নার চারপাশ ভাঙা, কাঁচে ঘেরা, ফাটলগুলো থেকে প্রতিফলন ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। তিনি আয়নার সামনে দাঁড়ালেন। নিজের মুখ দেখলেন, ক্লান্ত, আতঙ্কে ভরা, কিন্তু পরের মুহূর্তে ফেটে যাওয়া কাঁচে তিনি দেখতে পেলেন আর একটা আলাদা প্রতিচ্ছবি। একটাতে তিনি নিজেই, রক্তমাখা হাত নিয়ে, একটাতে অর্ণব, ঠোঁটে শয়তানি হাসি, একটাতে প্রহেলিকা, গলাতে দড়ি বাঁধা, আর একটাতে শর্মিষ্ঠা কারোর দিকে ছুরি চালাচ্ছে। ঈশানের বুক ধকধক করতে লাগলো। তিনি চোখ সরিয়ে নিতে চাইছিলেন, কিন্তু পারলেন না। আয়নার ভেতরকার প্রতিচ্ছবিগুলো যেন তাকে টেনে নিচ্ছিল। হঠাৎই তিনি শুনলেন, তুমি যে অপরাধীকে খুঁজছো সে তো তোমার ভেতরেই। ঈশান চমকে উঠলেন। আয়নায় নিজের প্রতিচ্ছবি এখন তাকিয়ে আছে তার দিকে, কিন্তু সেই চোখগুলো ফাঁকা, শূন্য, অনুভূতিহীন। তিনি হাত বাড়িয়ে আয়নাকে ছুঁতে গেলেন, আর তখনই কাঁচটা কেঁপে উঠল। হাড় ইম করা শব্দ হলো। খুনির মুখ অনেকগুলো, তবে শেষ অবধি একটাই। ঠিক তখনই অর্ণব এসে দাঁড়ালো পেছনে, তার চোখ আয়নার দিকে আটকে। ডাক্তারবাবু, দেখছেন তো, ওরা আমার সাথেও কথা বলে, কিন্তু ওরা আমাকে বলে আমি মুক্ত হব যদি সত্যি প্রকাশ পাই। ঈশান ঠোঁট শুকিয়ে বলেও তিনি জানেন না এ দৃশ্য তার মনের কল্পনা নাকি আশ্রমের অন্ধকারে বাস্তব। আয়নার ফাটল যেন আরও বেড়ে চলেছে, আর প্রতিটি ফাটলের ভেতর থেকে ভেসে আসে একটাই সুর, সত্যি লুকানো, কিন্তু তোমার হাতেই তার রক্তের চাবি। ঈশান এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
হাসপাতালের পুরনো ফ্লোরে দাঁড়িয়ে আছে সে। সামনে ভাঙাচোরা আয়নাটা কাঁপছে খাবার ঝাপটায়। অল্প আলোয় নিজের প্রতিফলনটা যেন অচেনা লাগে, কিন্তু না, ওটা নিজের মুখ নয়। আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে এক তরুণী, চোখ দুটো ভিজে, ঠোঁট কাঁপছে। ঈশানের বুক কেঁপে উঠল। এ তো প্রহেলিকা, কিন্তু ও তো কয়েকদিন ধরে নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না ওকে। প্রহেলিকার সঙ্গে শেষবার দেখা হয়েছিল এক অচেনা রাতে। অদ্ভুত ভয়ে কাঁপছিল মেয়েটা। তারপর থেকে সে অদৃশ্য। কর্তৃপক্ষ ফাইল খুলে রেখেছিল নিখোঁজ বলে, কিন্তু খোঁজ পাওয়া যায়নি আর। এখন হঠাৎ আয়নার ভেতর ওর মুখ কেন দেখা যাচ্ছে? শীতল ঘাম গড়িয়ে পড়ল ঈশানের কপাল বেয়ে। প্রহেলিকা ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধ আরতি। মনে হচ্ছে সে সাহায্য চাইছে, অথবা কোনো সতর্কবার্তা দিচ্ছে। ডাক্তার, এবার প্রহেলিকার কণ্ঠস্বর শোনা গেল। তুমি কি ভেবেছ সত্যি খুঁজে পাবে? এখানে যারা আসে তাদের মুখোশ একদিন খুলেই যায়। ঈশান বুকের ভেতর চাপা ভয়টা অনুভব করলেন। তিনি ধীর পায়ে এগোলেন ভাঙা আয়নার সামনে। একেবারেই অন্য ছবি। সাদা শাড়ি পরে সে দাঁড়িয়ে আছে, চোখে অনন্ত শূন্যতা। কণ্ঠ আবার ভেসে এলো। তুমি জানোই না কবে থেকে খেলা শুরু হয়েছে। ঠিক তখনই অন্য একটা কণ্ঠস্বর ভেসে এলো, অনেক গভীর, পুরুষালী। ঈশান, তুমি যে খুঁজছো অপরাধীকে, তাকেই তুমি রক্ষা করছো। ঈশানের চোখ জ্বালা করে উঠল। তিনি মাথা চেপে ধরলেন, যেন ভেতর থেকে কেউ কথা বলছে, চাপা স্বরে, হিপনোটিক ভঙ্গিতে। তিনি দৌড়ে গেলেন অর্ণবের ঘরে, কিন্তু ঘরে ঢুকে চমকে উঠলেন। অর্ণব নেই, কেবল দেওয়ালে লেখা আছে লাল অক্ষরে, সত্যি যদি খুঁজে পাও তুমি বাঁচবে না। ঈশান নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। তার মনে হলো আশ্রমে তিনি আর একা নেই। 9 জন রোগী, তাদের ভাঙা মন, ভাঙা কণ্ঠস্বর, আর কেউ একজন ছায়ার আড়াল থেকে তাদের সবাইকে চালাচ্ছে। রাতের নীরবতায় আবার শোনা গেল সেই ভয়ানক মহিলা এবং পুরুষ মিশ্রিত ফিসফিসানি। খুনি তোমার আশেপাশেই আছে ডাক্তার, খুব কাছে। ঈশান ফিরে এলো সেই ভাঙা আয়নার সামনে। আয়নার ভেতরে ভাঙা কাচের রেখা দিয়ে মুখটা যেন বারবার ভেঙে যাচ্ছে, আবার গড়ে উঠছে। প্রহেলিকা চোখ দুটো শেষবারের মতো ঈশানের চোখে আটকে গেল। তারপর হঠাৎ আয়নাটা ফেটে গেল প্রচণ্ড শব্দে। টুকরো টুকরো কাচ ছিটকে ছড়িয়ে পড়ল মেঝেতে। ঈশান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। প্রহেলিকার মুখ আর নেই, কিন্তু শীতল বাতাসে ভেসে আসছে অচেনা এক চাপা কান্নার শব্দ। ভাঙা আয়নার টুকরোগুলো এখন মেঝেতে ছড়িয়ে আছে। ঈশানের নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে, কপালে ঘাম জমে উঠেছে। নিচু হয়ে সে একটা টুকরো হাতে তুলতেই ভেতরে হঠাৎ নিজের চোখের প্রতিফলন দেখল। সেই চোখের গভীর থেকে যেন অন্য কারো দৃষ্টি ভেসে এলো, আর তার সাথে সাথে শোনা গেল এক কণ্ঠস্বর। ডাক্তার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ঈশান থমকে দাঁড়ালো। বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। কে? কণ্ঠস্বর এবার স্পষ্ট হলো, মেয়েলি, করুণ, কিন্তু ভীষণ পরিচিত। আমি নন্দিনী, চিনতে পারছেন না? আপনি আমাকে একসময় চিকিৎসা করেছিলেন, অনেক বছর আগে। ঈশানের বুকের ভেতর যেন বজ্রাঘাত হলো। নন্দিনী, এক সময়কার রোগী, যার মানসিক ভাঙন, বিভ্রম আর আত্মহত্যার প্রবণতার সঙ্গে লড়াই করতে হয়েছিল তাকে। ঈশান ভেবেছিল মেয়েটি সুস্থ হয়ে উঠেছিল, পরে তার খোঁজও হারিয়ে যায়। কাপা গলায় ঈশান বলল, নন্দিনী, কিন্তু তুমি তো বহু বছর আগে। হ্যাঁ ডাক্তার। মেয়েটির কণ্ঠস্বর কেঁপে উঠল। আমাকে বাঁচানো হয়নি, আমাকে এখানে আটকে রাখা হয়েছে। আমার চারপাশে শুধু অন্ধকার আর শূন্যতা। আমি এখনও আপনার কথাগুলো মনে রাখি, কিন্তু যে আমার নিয়তি লিখেছে সে আপনার থেকেও শক্তিশালী। ঈশানের মাথা ঘুরতে লাগলো। তবে কি অতীতের সেই রোগী সত্যি মৃত, আর এখন তার আত্মা কথা বলছে? নাকি কেউ ইচ্ছে করে নন্দিনীর নাম ব্যবহার করছে ঈশানকে মানসিকভাবে ধ্বংস করার জন্য? নন্দিনীর কণ্ঠস্বর আবার ভেসে এলো। আপনি যদি সত্যিটা জানতেও চান, সতর্ক থাকবেন, কারণ যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তার মুখোশের আড়ালেই হয়তো সে লুকিয়ে আছে। এরপর শব্দ মিলিয়ে গেল। চারপাশে আবার অস্বাভাবিক নীরবতা নেমে এলো। ঠিক তখনই হাসপাতালের দূর প্রান্ত থেকে ধাতব দরজা বন্ধ হওয়ার তীক্ষ্ণ গুম গুম আওয়াজ ভেসে এলো। ঈশানের বুকের ভেতর কেঁপে উঠল এক অদ্ভুত অনুভূতি, কেউ একজন খুব কাছেই আছে। ঈশান এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
হাসপাতালের পুরনো ফ্লোরে দাঁড়িয়ে আছে সে। সামনে ভাঙাচোরা আয়নাটা কাঁপছে হাওয়ার ঝাপটায়। অল্প আলোয় নিজের প্রতিফলনটা যেন অচেনা লাগে, কিন্তু না, ওটা নিজের মুখ নয়। আয়নার ভেতর তাকিয়ে আছে এক তরুণী, চোখ দুটো ভিজে, ঠোঁট কাঁপছে। ঈশান হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে। চারপাশে অন্ধকার যেন ঘন হয়ে এসেছে। নন্দিনী সেই কণ্ঠস্বর মস্তিষ্কে এখনও প্রতিধ্বনিত হচ্ছে। আমি নন্দিনী, আপনি আমাকে একসময় চিকিৎসা করেছিলেন। তারপরেই মনে পড়ল সেই বহু বছরের পুরনো দিনগুলো, অতীতের ফ্ল্যাশব্যাক। তখন ঈশান সদ্যই মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেছেন। অনেক কেস আসতো, তবে একদিন একটা মেয়ে তার কেবিনে প্রবেশ করেছিল। চোখে অদ্ভুত শূন্যতা, ঠোঁটে মৃদু হাসি, কিন্তু কণ্ঠস্বর কাঁপা। সেই নন্দিনী। ডাক্তার, আমার মনে হয় আমার চারপাশে কেউ আছে। আমি ঘুমোতে পারি না। আমার মাথার ভেতর থেকে কণ্ঠস্বর ডাকে, নন্দিনী বলেছিল। ঈশান অবাক হলেও পেশাদারিত্ব বজায় রেখেছিলেন। দীর্ঘ কয়েক মাস চিকিৎসা চলল, কখনো ওষুধ, কখনো কাউন্সেলিং। ধীরে ধীরে মেয়েটি স্বাভাবিক হতে শুরু করেছিল। একসময় নন্দিনী তাকে বিশ্বাস করতে শুরু করে। প্রায়ই বলতো, আপনি ছাড়া আমার কথা কেউ শোনে না ডাক্তার। কিন্তু হঠাৎ করেই একদিন নন্দিনী আর হাসপাতালে এলো না। ঈশান চেষ্টা করেছিলেন যোগাযোগ করতে, কিন্তু শুনেছিলেন তার পরিবার তাকে দূরে পাঠিয়েছে, হয়তো কোথাও চিকিৎসার জন্য। তারপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে ফিরে এলেন ঈশান। ঈশান ঠান্ডা শ্বাস ফেলল। তাহলে নন্দিনী, তুমি মারা গেছো, অথচ আমি জানতামই না। তার মনের গভীরে একটা অপরাধ বোধ ধাক্কা মারতে লাগলো। যদি সে একটু জেদ করে খোঁজ রাখতো, যদি সে নন্দিনীর পরিবারের কাছে গিয়ে তার অবস্থার কথা জানতো, তাহলে হয়তো আজকের এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না। ঠিক তখনই দেওয়ালের ওপাশ থেকে হালকা ফিসফিস শোনা গেল। ডাক্তার, আমি আপনাকে ছেড়ে যাইনি, আপনিই আমাকে ফেলে গিয়েছিলেন। ঈশান শিউরে উঠল। মৃদু শীতল বাতাস কানের পাশ দিয়ে বয়ে গেল। সে বুঝতে পারল, এই হাসপাতালের অন্ধকার শুধু বর্তমানকে নয়, তার অতীতকেও ফিরিয়ে এনেছে। নন্দিনীর ছায়া যেন চারপাশে ছড়িয়ে আছে, এবং সে স্পষ্ট বুঝতে পারছে এই খেলার মূল রহস্য কোথাও তার নিজের অদেখা অপরাধবোধের সঙ্গেই বাঁধা। অন্ধকার ওয়ার্ডে দাঁড়িয়ে ঈশানের গা দিয়ে হিমশীতল ঘাম ঝরিয়ে পড়ছে। আলো নেই, শুধু জানালা ফুঁড়ে আসা চাঁদের আলো মেঝেতে ছায়ার মতো বিছিয়ে আছে। হঠাৎ দরজাটা ধীরে ধীরে কেঁপে ওঠার শব্দ। কেউ যেন ভেতরে ঢুকলো। ঈশান নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে ছায়ার ভেতর থেকে একটা অয়বব কষ্ট হতে লাগলো। একজন তরুণী, সাদা হাসপাতালের গাউন পরে, চুলগুলো এলোমেলো, চোখ দুটি যেন অন্ধকারের গভীর কুয়াশা থেকে বেরিয়ে এসেছে। সেই নন্দিনী। ডাক্তার। কণ্ঠস্বরটা ঠান্ডা, অথচ ব্যথায় ভরা। আপনি আমাকে মনে রেখেছেন? ঈশানের বুক ধক করে উঠল। নন্দিনী, এটা কি সত্যি তুমি? নন্দিনী এগিয়ে এলো। আলোয় তার মুখের অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক ছায়া। চোখ দুটো লালচে, যেন বছরের পর বছর কান্নার দাগ জমে আছে। আমি এসেছিলাম আপনার কাছে, বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে হারিয়ে যেতে দিলেন। ঈশানের গলা শুকিয়ে গেল। আমি চেষ্টা করেছিলাম নন্দিনী, আমি খোঁজ নিয়েছিলাম, কিন্তু তোমার পরিবার। নন্দিনী তীব্র চাহনিতে তাকালো। আমার পরিবার আমাকে বন্দি করেছিল। আমি ভেবেছিলাম আপনি একদিন আমাকে খুঁজে বের করবেন, কিন্তু কেউ আসেনি। আমি একা অন্ধকারে সেই কণ্ঠস্বরের সঙ্গে লড়াই করতে করতে শেষ হয়ে গিয়েছিলাম। তার ঠোঁট কেঁপে উঠল। আর আজ আমি এখানে আপনার হাসপাতালে। ঈশান এগিয়ে গেল এক পা। তুমি কি চাইছো নন্দিনী? অবয়বটা কেঁপে উঠল, যেন হাওয়ায় ভেসে যাচ্ছে। চোখ দুটো শূন্যতার দিকে চেয়ে রইল। আমি চাই আপনি সত্যিটা দেখুন, আমার মৃত্যু সত্যি। এই হাসপাতালের অন্ধকার শুধু রোগীর নয়, ডাক্তারদেরও। আর আপনি ঈশান, আপনি তার অংশ। এক মুহূর্তের জন্য হাসপাতালের দেওয়াল কেঁপে উঠল। আলমারির কাছে ঈশান দেখল নিজের প্রতিফলন নয়, বরং দাঁড়িয়ে আছে সেই নন্দিনী। তার মুখ ধীরে ধীরে রক্তে ভিজে যাচ্ছে, চোখ দুটি কাঁপা গহ্বর হয়ে উঠছে। ঈশান চিৎকার করে উঠল, নন্দিনী! কিন্তু শব্দটা গিলে নিল অন্ধকার। চারিদিকে আবার নিস্তব্ধতা নেমে এলো। ঈশান নার্স মায়ের কথা শুনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল।
চারপাশে যেন এক অদৃশ্য চাপা অন্ধকার। কে করেছিল সব? কে নন্দিনীকে বন্দী করে রেখেছিল? কণ্ঠে ঈশানের যন্ত্রণার সঙ্গে ক্রোধ মিশে গেল। নার্স মায়া ভয়ে থেমে গেল, তারপর কেঁপে ওঠা গলায় বলল, সবকিছুর নেপথ্যে আছেন এই হাসপাতালের প্রধান ডক্টর অজয় সেন। উনি বাইরে থেকে দয়ালু ও সমাজসেবী বলে পরিচিত, কিন্তু ভেতরে নিষ্ঠুর গবেষক। মানসিক রোগীদের ওপর ওষুধ ও শক থেরাপি নিষ্ঠুর পরীক্ষা চালাতেন। নন্দিনীকে উনি বন্দি রেখেছিলেন কারণ মেয়েটি তার বিরুদ্ধে অভিযোগ করতে চেয়েছিল। ঈশানের বুকের ভেতর রাগের আগুন জ্বলে উঠল। অজয় সেন! আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক শীতল কণ্ঠস্বর। বিশ্বাস না করলে ক্ষতি নেই ডক্টর, আমি যা করেছি বিজ্ঞানের জন্যই করেছি। ঈশান ঘুরে দাঁড়ালো। ওয়ার্ডের দরজায় দাঁড়িয়ে আছে ডক্টর অজয় সেন, চোখে অদ্ভুত ঝলক, ঠোঁটে স্নিগ্ধ হাসি, কিন্তু সেই হাসির আড়ালে ভয়ঙ্কর অজয় সেন এগিয়ে এসে ধীরে ধীরে বলল, নন্দিনী ছিল এক বিপজ্জনক রোগী। ওর মস্তিষ্ক অস্বাভাবিক দ্রুত কাজ করত। আমি তাকে ব্যবহার করেছি নতুন গবেষণার জন্য। দুর্ভাগ্য, ও মারা গেল। তবে এর দায় আমার নয়, বিজ্ঞানের। ঈশানের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। না, আপনি অপরাধী। আপনি ডাক্তার নন, আপনি খুনি। নন্দিনী শুধু আপনার পরীক্ষার শিকার। হঠাৎ চারিদিক কেঁপে উঠল। দেওয়াল থেকে ভেসে এলো নন্দিনীর কণ্ঠ। ডক্টর অজয়, আপনি আমাকে বাঁচতে দিলেন না। অজয়ের মুখ সাদা হয়ে গেল। সে পিছিয়ে যেতে লাগলো। নার্স মায়া চিৎকার করে উঠল, আপনার সব গোপন নথি আমি সংরক্ষণ করেছি, পুলিশকে খবর দিয়েছি। এবার আপনার মুখোশ খুলবেই। দূরে সাইরেনের শব্দ ভেসে এলো। অজয় ছটফট করতে লাগলো। ঈশান ঠান্ডা গলায় বলল, আপনার শাস্তির সময়ই দেবে। দরজা খুলে ভেতরে ঢুকলো পুলিশ। অজয় সেনকে নিয়ে এবং আরও নার্স এবং সবাই ডক্টর ঈশানের চেম্বারে আসলো। ডক্টর অজয় সেন এখন ভগ্নদেহ, কিন্তু চোখে এখনও অদ্ভুত জেদ। নন্দিনীর অবয়ব আস্তে আস্তে মিলিয়ে গেল। তার চোখে শান্তি, ঠোঁটে হালকা হাসি। সে যেন মুক্তি পেল। ঈশান চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। হাসপাতালের অন্ধকার ভেদ করে এবার নতুন আলোর ভরে উঠল চারপাশ। চেম্বারের ভেতরে সবাই নিস্তব্ধ। ডাক্তার ঈশান, সেলিনা, কিছু নার্স আর পুলিশ অফিসার বসে আছে। টান টান উত্তেজনা। ঈশান গলা খাকারি দিলেন, তারপর বললেন, আজ এতদিনের জটিল ধাঁধার উত্তর আমি খুঁজে পেয়েছি। আমাদের সামনে যে অপরাধী দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, হাসপাতালের ডিরেক্টর ডক্টর অজয় সেন। ঘরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল। সবাই যেন অবিশ্বাসে তাকিয়ে রইল ডক্টর অজয় সেনের দিকে। সেই চেনা ভদ্র পরিপাটি মানুষটি হঠাৎ এত ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়ালেন। অজয় সেন হেসে বললেন, ডাক্তার ঈশান, আপনি শেষ পর্যন্ত ধরেই ফেললেন। অথচ আমি ভেবেছিলাম আপনি আমাকে কোনোদিনই সন্দেহ করবেন না। ঈশান বললেন, আপনার পদ, আপনার ভদ্র ভাবমূর্তি সবই একটা মুখোশ ছিল। আপনি ইচ্ছে করেই ডাক্তারদের মানসিকভাবে বিভ্রান্ত করতেন। রোগীদের সঙ্গে অদ্ভুত ঘটনার আড়ালে আপনি নিজের অপরাধ ঢাকতেন। কিন্তু আপনার একটাই ভুল, আপনি ভেবেছিলেন সত্যিটা কোনোদিন সামনে আসবে না। সেলিনা বললেন, স্যার, আপনি কেন এমন করলেন? অজয় সেনের মুখে অদ্ভুত শান্তি। তিনি বললেন, কারণ আমি বিশ্বাস করি মানুষের ভয় আর দুর্বলতা ব্যবহার করাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। হাসপাতাল শুধু চিকিৎসার জায়গা নয়, এটা মানুষের মানসিক ভাঙনের আস্তানা। আমি সেই ভাঙনকে কাজে লাগিয়েছি। কারোর ডেটা বিক্রি করেছি, কারোর মৃত্যু ত্বরান্বিত করেছি, কারোর মানসিক বিভ্রান্তি বাড়িয়ে দিয়েছি। সবই ছিল নিয়ন্ত্রণ আর টাকার খেলা। ঈশান টেবিলে এক গুচ্ছ নথি রাখলেন, তারপর বললেন, এখানে আপনার স্বাক্ষরিত কাগজপত্র আছে। সব প্রমাণ মিলেছে। রোগীদের মৃত্যু, হারিয়ে যাওয়া ওষুধ, ডাক্তারদের মানসিক বিভ্রান্তি, সব কিছুর সুতো দিয়ে মিশেছে আপনার ঘরে। পুলিশ অফিসার সামনে এগিয়ে এলেন। পুলিশ বলেন, অজয় সেন, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। অজয় সেন হেসে হাত বাড়ালেন। শক্তিশালীকে হারাতে পারলে সত্যি আপনাদের অভিনন্দন, কিন্তু মনে রাখবেন আমার মতো মানুষ একদিন না একদিন ফিরে আসবেই। এই পৃথিবীকে আমি ভেঙে ফেলবো মানসিকতার ভেতর থেকেই। পুলিশ তাকে হাত করা পরিয়ে নিয়ে গেল। ঘরে নীরবতা নেমে এলো। সেলিনা আস্তে করে বলল, তাহলে এতদিনে অশান্তির মূল আসলেই আমাদের চোখের সামনে লুকিয়েছিল। ঈশান জানলার দিকে তাকিয়ে রইলেন।
রাতের আকাশে কালো মেঘ জমেছে। ঈশান নিজের মনে বললেন, অপরাধ কখনো মুখোশের আড়ালে বেশি ভয়ঙ্কর হয়। আজ মুখোশটা সরে গেছে, কিন্তু লড়াই এখনো শেষ হয়নি। মানুষের মনের অন্ধকারকে হারানোই আসল যুদ্ধ।